হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব চ্যানেল। তো আজকে তোমাদের সিম্পলিফিকেশানের পার্ট 2 এর ক্লাস করাবো। তো এর আগে আমি সিম্পলিফিকেশান পার্ট 1 এর ক্লাস করিয়ে দিয়েছি। তো তোমরা যারা সিম্পলিফিকেশান পার্ট 1 দেখোনি তারা ক্লাসটা দেখে নেবে। আর আজকে যে সিম্পলিফিকেশানের বাকি অঙ্কগুলো ছিল সেগুলো দেখাবো। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবে। তো ফ্রেন্ডস, সিম্পলিফিকেশান একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো এখান থেকে প্রত্যেকটা এক্সামে অনেক অঙ্ক থাকে আর এই অঙ্কগুলো করতে অনেক মজা লাগে। তো আমরা আজকে শিখব যে বৃহত্তম ভগ্নাংশ বা ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করার যে নিয়ম, এগুলো 3-4 প্রকার নিয়মে করা যায়। তো আমরা প্রত্যেকটা নিয়মই দেখব। তো আমাদের প্রথমে অঙ্কটা কী বলছে দেখো, বৃহত্তম ভগ্নাংশ কোনটি। আর ভগ্নাংশগুলো কী আছে দেখো, 6/7, 5/6, 7/8, 4/5। তো আমরা জানি ভগ্নাংশ মানে কি, লব বাই হর, নিউমারেটর বাই ডিনিউমারেটর। তো ভগ্নাংশ সবসময় কী হয়, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটি, যাদের হচ্ছে লব হরের থেকে ছোট। এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। এটা হলো কি, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। এখানে দেখো, এখানে প্রত্যেকটার কিন্তু হর কিন্তু বড় লবের থেকে, তাহলে এগুলো কি, এগুলো সব হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন আমাদের চেক করতে হবে যে এর ভিতরে কোন ভগ্নাংশ বড়। তো দেখো, আমরা প্রথমে চেক করবো কি, ক্রস মাল্টিপ্লিকেশান, মানে হচ্ছে ক্রস গুণন মেথড। তাহলে কি হচ্ছে দেখো, আমরা যখন এদের ক্রস গুণ করব, আড়াআড়ি গুণ করব, তখন দেখো আমরা কি পাবো। তো একে আমি ক্রস গুণ করে দিচ্ছি। তো দেখো, আমি যদি 6কে 6 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আমার 36, 36। 7কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে আমাদের 35। তাহলে একটা জিনিস দেখো, 36 কিন্তু 35-এর থেকে বড়। তাহলে আমাদের বলেছে বৃহত্তম ভগ্নাংশ বের করতে, তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এবার এই 6/7কে 7/8-এর সঙ্গে আমরা এদের কম্পেয়ার করব। তাহলে আমি যদি 6/7কে 7/8-এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এখানে আমার কোনাকুনি গুণ হবে। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে আমি কী পাচ্ছি দেখো, 6×8 = 48, 7×7 = 49। তাহলে দেখো আমাদের 49 কিন্তু 48-এর থেকে বড়। তাহলে দেখো আমাদের এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো 6/7 কিন্তু এর থেকে ছোট। তাহলে আমরা সবসময় যেহেতু বলেছে বৃহত্তম ভগ্নাংশ, তাহলে বড় মানটাকে তার পরের যে ভ্যালুটা আছে তার সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা কি পেলাম, 7/8 বড় এদের থেকে। এবার 7/8কে 4/5-এর সঙ্গে আমরা কম্পেয়ার করব। তাহলে আবার কোনাকুনি গুণ করব। তাহলে দেখো, 5×7 = 35, 4×8 = 32। তাহলে বড় কোনটা, 35। তাহলে এদের ভিতরে সবথেকে বড় ভগ্নাংশ কোনটি, 7/8। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আড়াআড়ি বা ক্রস গুণ করে কিভাবে আমরা বের করব যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ আর কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ। তো যখনই বলবে বৃহত্তম ভগ্নাংশ বের করতে, তাহলে কোনাকুনি গুণ করে যে মানটা বড় হবে সেটাকে পরের যে মানটা আছে তার সঙ্গে কম্পেয়ার করব। আবার এদের ভিতরে, এই দুটোর ভিতরে যে বড় বেরিয়েছে সেই মানটাকে নিয়ে এর সঙ্গে কম্পেয়ার করলাম। তারপরে ফাইনালি যে ভ্যালুটা বেরোলো সেটাই হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের বৃহত্তম ভগ্নাংশের মান। তো দেখো, এর আমি আর একটা ট্রিক্স দেখাচ্ছি এই অঙ্কটার উপরে। তো আমরা আগের কি নিয়ম শিখেছিলাম, ক্রস গুণন মেথড। তো এবার আমরা আরেকটা অন্যরকম নিয়ম দেখব। তো এই নিয়মটা কিন্তু আগের নিয়ম থেকে সহজ, ইজি। তো দেখো আমরা কি দেখব, তো এদের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আমরা দেখব। তো দেখো, 6 আর 7-এর ডিফারেন্স কত, 6 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 1। 5 আর 6-এর ডিফারেন্স কত, 1। 7 আর 8-এর ডিফারেন্স কত, 1। 4 আর 5-এর ডিফারেন্স কত, 1। যখন প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স যখন কি 1 হবে, তখন কি, তখন হচ্ছে দেখো এদের ডিফারেন্স 1 হয়েছে, তো আমি ডিফারেন্সকে নিচে লিখছি। তো লিখলাম 5-এর ডিফারেন্স, 5/6-এর ডিফারেন্স কত, 1 লিখলাম। 7/8-এর ডিফারেন্স 1 নিচে লিখলাম। 4/5-এর ডিফারেন্স 1 নিচে লিখলাম। তো নিচে 1, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে 1 থাকাও যায়, না থাকাও চাই। তো আমি এটাকে একটা ক্যান্সেল করে লিখলাম, 6, 5, 7, 4। তাহলে এদের ভিতরে বড় কোনটি, 7। তাহলে দেখো 7/8 এই ভগ্নাংশটি সবথেকে বড়। তো আমরা যখন ক্রস গুণ করেছিলাম তখনও কিন্তু 7/8 পেয়েছিলাম। তো তোমরা সিম্পলি কি করবে, তোমরা যখন দেখবে ভগ্নাংশটি কত, ভগ্নাংশের প্রত্যেকটার পার্থক্য যখন সেম থাকবে, তখন লবে যে মানটা সবথেকে বড় থাকবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে সবথেকে বৃহত্তম ভগ্নাংশ। আর যে মানটা ক্ষুদ্রতম মান থাকবে সেটাই হচ্ছে কি, ক্ষুদ্রতম ভগ্নাংশ। তো দেখো এদের প্রত্যেকের ডিফারেন্স যখন 1, তখন লবে কি আছে, সবথেকে বড় মানটা, লবে সবথেকে বড় মান আছে কিন্তু 7। তাহলে কি 7/8 হচ্ছে এদের কি, বৃহত্তম ভগ্নাংশ।
তো এরপরে আমরা আরেকটা দেখব ঠিক একই টাইপের। তো ফ্রেন্ডস দেখো আমরা দেখব এদের ভিতরে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। তো দেখো এটা কিন্তু আগের যে মানগুলো ছিল তার থেকে কিন্তু ভ্যালুগুলো অনেকটা বড় বড় মানের আছে। তো এখানে দেখো, এখানে যদি তুমি ক্রস গুণ করতে যাও তখন কিন্তু গুণ করতে কিছুটা একটু টাইম লাগবে। তো আমরা কিন্তু গুণ করব না, আমরা জাস্ট একটা জিনিস দেখব যে এই যে প্রত্যেকটা ভগ্নাংশ আছে এদের ডিফারেন্সটা আগে চেক করে নেব। দেখো তাহলে এদের ডিফারেন্স কত আসছে, 3 আর 5-এর ডিফারেন্স 2, 7 আর 9-এর ডিফারেন্স কত 2, 11 আর 13-এর ডিফারেন্স কত 2, 17 আর 19-এর ডিফারেন্স কত 2। তাহলে আমি কি বলেছিলাম, প্রত্যেকের ডিফারেন্স যখন সেম হবে, প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স পার্থক্য যদি সেম হয় তাহলে লবের যে মানটা বড় সেটি হচ্ছে কি বৃহত্তম ভগ্নাংশ। তাহলে এখানে সবথেকে বড় মান কোনটি, 17। তাহলে বৃহত্তম ভগ্নাংশ কোনটি হবে, 17/19। তাহলে আমি 17 মানটাকে লিখলাম, 17 বড়, তারপরে কি 11, তারপরে বড়, তারপরে 7, তারপরে 3। তাহলে সবথেকে ছোটো মানটা কোনটি, 3। তাহলে এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি হয়ে যাবে, 3/5। তো আমি আবার বলছি, দেখো যখন কোনো ভগ্নাংশ থাকবে এরকম দেওয়া থাকবে তো তোমরা আগে চেক করবে যে এদের ডিফারেন্সগুলো। তো এদের ডিফারেন্স যখন সেম হবে, এদের পার্থক্য যখন সেম হবে, তখন এদের লবে যে মানটা সবথেকে ছোট সেটাই হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ, আর যে মানটা সবথেকে বড় থাকবে সেটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। তো এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এর ভিতরে লবে সবথেকে ছোট মান কোনটি, 3। তাহলে এটা সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ, আর এখানে সবথেকে বড় মান কোনটি, 17। তো এই ভগ্নাংশটি সবথেকে বড় ভগ্নাংশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কটা দেখবো এবার। আমাদের পরের কি বলছে, অঙ্কটা বলছে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তার ভিতরে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই অঙ্কটা কিন্তু WBCS মেন এসেছিলো 2016 সালে। তো দেখো এটা যথেষ্ট একটা ভালো টাইপের অঙ্ক। তো এই ধরনের অঙ্কে যখন তুমি কোনাকুনি গুণ করতে যাবে তখন কিন্তু তোমার গুণ করতে কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু যেহেতু বড় বড় ভ্যালু দেওয়া আছে বা বড় বড় মানগুলো দেওয়া আছে এখানে, তো আমরা কিন্তু একে গুণ করব না, আমরা জাস্ট একটা জিনিস চেক করতে পারি। এখানে কী পারি, তো দেখো এখানে 8, 16, 40, 80 এদের আমরা কি এলসিএমটা নিতে পারি। তাহলে প্রত্যেকের এলসিএমটা কত হবে, দেখো 8, 16, 40, 80 এদের এলসিএম কত হবে, এদের এলসিএম কিন্তু কি 80 হবে। তাহলে আমরা কি এদের প্রত্যেকটাকে 80 দিয়ে গুণ করব। তাহলে দেখো কি করছি আমি, 7/8 ইন্টু 80, 13/16 ইন্টু 80, 31/40 ইন্টু 80, আর লাস্ট কী থাকছে 63/80 ইন্টু 80। তাহলে যখন দেখো এদের সবগুলোর এলসিএম যখন 80, এলসিএম মানে কি, তাহলে এদের প্রত্যেকটা যে এলসিএম 80, তাহলে এই 80টা কি এদের প্রত্যেকটা দিয়েই 80কে ভাগ করা যাবে। তাহলে দেখো 80কে যদি 8 দিয়ে কাটি তাহলে কত, 10 বাদ যাবে। তাহলে এই মানটা কত হচ্ছে, 70। 5, 16, 80, 5, 13, 65, 40 দুগুণে 80, 31 দুগুণে কত, 62। 80 80 কেটে গেল, থাকলো কত, 63। তাহলে দেখো এদের ভিতরে সবথেকে বড় মান কোনটি, 70, তারপরে কত 65, তারপরে কত 63, তারপরে কত 62। তো দেখো সবথেকে বড় কোনটি, বড় হচ্ছে 70। তাহলে 70 কিসের সোজা, 7/8। তাহলে সবথেকে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, 7/8। এটা সবথেকে কি বৃহত্তম, আমাদের চেয়েছে কি ক্ষুদ্রতম। তাহলে সবথেকে ছোটো মান কোনটি, 62। 62 কত, 31/42 সোজা 62। তাহলে এটা হচ্ছে কি আমাদের সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, 31/40। তাহলে দেখো এই আরেকটা টাইপ, আগে তোমাদের প্রথম কী শিখেছিলাম, কোনাকুনি গুণ করে, তারপরে কী শিখেছিলাম, ডিফারেন্স নিয়ে। যদি ডিফারেন্স সেম হয় তাহলে কি, যে লবে যে মানটা বড় সেটাই সবথেকে বৃহত্তম ভগ্নাংশ, লবে যে মানটা ছোট সেটা হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ। আর এখন তোমাদের কি দেখালাম, দেখো এদের নিচে যখন দেখবে যে প্রত্যেকটা সংখ্যার এলসিএম অনেকটা ইজিলি তুমি নিতে পারছো, তখন এলসিএম ধরে করবে। দেখো 8, 16, 40, 80 এদের প্রত্যেকটার এলসিএম কত, 80। তাহলে আমি এদের এলসিএমটাকে বা লসাগু, এলসিএম মানে লসাগু, কিন্তু লসাগুকে প্রত্যেকটার সঙ্গে গুণ করলাম, গুণ করে যে ভ্যালুটা পেলাম তার থেকে কি আমি আন্দাজ করতে পারছি কি এদের ভিতরে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। তো আমরা পরে আরেকটা টাইপ দেখব। তো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু আরেকটা নেক্সট প্যাটার্ন। তো এটা কিন্তু ওদের থেকে কিন্তু একটু মানে হাই লেভেলের। তো দেখো তোমরা কিন্তু এই দশমিকে আছে বলে ভয় পাবে না। তো তোমরা জাস্ট কী করবে, দশমিকটা তুলে নিচে এদের হচ্ছে যে ইন্টিজার ভ্যালু হবে সেটা বসিয়ে নেবে। তো দেখো, তো আমরা এদের দশমিকটা তুলে নেব। তাহলে এর যদি আমি দশমিক তুলে দিই তাহলে কি আসে, দেখো
দশমিকটা আমি তুলে দিলাম, তাহলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কটা সংখ্যা? দুটো, তাহলে দুটো শূন্য আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আমি দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য কত? 1, আর দশমিকের পরে একটা সংখ্যা মানে কত? শূন্য, একটা শূন্য। তাহলে আমাদের কী হলো? 73/8 কত? 80। আর এখানে আমি দশমিকের তুলে দিলাম, দশমিকের জন্য কত? 1, আর দশমিকের পরে একটা সংখ্যা মানে শূন্য। তাহলে দেখো আমরা প্রত্যেকটা কিন্তু সেই আগের মতো পেয়ে গেলাম। তাহলে তোমরা দশমিক থাকলে কী করবে? দশমিকগুলো তুলে যে মানটা হয় সেই মানটা এখানে বসাবে। তাহলে 10/11 গুণ করে নিচ্ছি, 91/100, 73/80, 83/90। তাহলে তোমরা একটা জিনিস চেক করো, যারা শিখেছিলে যে আড়াআড়ি বা কোনাকুনি গুণ করে ক্রস মেথড যে হচ্ছে ফর্মুলা, সেই ফর্মুলা ব্যবহার করে যারা বের করতে, তারা কিন্তু দেখো এই গুণটা করতে করতে তাদের কি কনস্টেবলের এক্সাম শেষ হয়ে যাবে, তারা আর অন্যরা কি এক্সাম পাস করে তারা মাঠ প্র্যাকটিস শুরু করে দেবে। তো তোমাদের ওটা করলে হবে না। কোনাকুনি গুণ সেগুলো কি করবে? যেগুলো ছোট ছোট যে মান দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা ক্রস গুণন মেথড ফলো করব। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কি করব? এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা নেব। তো দেখো 10/11 ডিফারেন্স কত? 1। 91/100 ডিফারেন্স কত? 9। 73 আর 80 ডিফারেন্স কত? 7। আর 83 আর 90 ডিফারেন্স কত? 7। তাহলে দেখো আমরা এদের ডিফারেন্সগুলো এদের নিচে বসাবো। 10/1, 91/9, 73/7, 83/7। এবার আমরা কি করব? যে নিচে যে ভ্যালুগুলো আছে তাদের এই মানগুলো আমরা এলসিএম নেব। তাহলে 9, 7, 7, 1 এদের এলসিএম কী হবে? এদের এলসিএম কিন্তু কি 63। তাহলে এদের এলসিএম আমরা প্রত্যেকের সঙ্গে গুণ করে দেব। তাহলে 10 × 63/1, 91/9 × 63। আমরা কি করলাম? জাস্ট এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সগুলো আমরা এদের নিচে লিখলাম। লিখে কি এদের যে এলসিএম, সেই এলসিএমটা আমরা কি এদের প্রত্যেকের সঙ্গে গুণ করে দিচ্ছি। 1, 9, 7 এদের এলসিএম কত? লসাগু হচ্ছে 63, তাই এদের প্রত্যেকের সঙ্গে গুণ করে দিচ্ছি। 73/7 × 63 এদের লসাগু গুণ করে দিলাম। 83/7 × কত? 63, যেহেতু এদের লসাগু প্রত্যেকের সঙ্গে গুণ হচ্ছে। তাহলে দেখো এখানে যদি আমি গুণ করি তাহলে কত আসছে আমাদের ভ্যালুটা? 630। এখানে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 7 নং 63। তাহলে 7 1 7, 7 নং 63, 637। এটাকে যদি আমি গুণ করি তাহলে কত? কাটাকাটি করে নিই, তাহলে কত বাদ যাচ্ছে? 63কে 7 দিয়ে গেলে 9 বার। তাহলে আমি একে গুণ করলে কত হবে? 7 নং 63, 3 হাতে থাকছে কত? 3 নং 27, 7 হাতে থাকছে 2, 7 নং 63 আর 2 65। তো দেখো 73 আর 9 গুণ করে আমার কত হলো? তো এইবার কত হচ্ছে? 7 নং 63। তো এটা কত থাকছে? 83 × 9। তো একটা জিনিস দেখো, আমাদের 73 আর 9 গুণ করে 657 আসে। তাহলে 83 আর 9 গুণ করলে এর থেকে অবশ্যই বেশি আসবে। তাহলে আমাদের সবথেকে বড় মানটা কোনটা হবে? এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে সব থেকে কি শেষে এটা থাকছে। তাহলে দেখো 10 আর 63 গুণ করলে কত হয়? 630। 91 আর 7 গুণ করলে কত হয়? 637। 73 আর 9 গুণ করে কত পাচ্ছি আমি? 657। তো আমাদের লাস্টেরটা গুণ করার কি দরকার আছে? 73 আর 9 গুণ করলে যদি 657 হয়, তো 83 আর 9 গুণ করলে অবভিয়াসলি এর থেকে বড় হবে। তাহলে আমাদের সবথেকে বড় ভ্যালু কোনটা? এটা, মানটা এটা। আর এর যে ভগ্নাংশ ওপরে কী ছিল? এটা প্রথমে ছিল কত? 8.3/9 ছিল। তাহলে আমাদের সবথেকে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? 8.3/9। এটা কি? এটা সবথেকে বৃহত্তম ভগ্নাংশ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস দেখো, এই টাইপের একটা অঙ্ক তোমাদের আগে আমি দেখিয়েছিলাম। তো সেগুলো কি ছিল? সেই অঙ্কে এখানে প্রত্যেকটা ঘরে 1 1 ছিল, উপরে ছিল 1 1 ছিল। তো দেখো এই টাইপের অঙ্ক পড়লে আমরা কি করব? আমরা কিন্তু এই যে সবথেকে শেষে যে ভগ্নাংশ আছে এটাকে আমরা অ্যাটাক করব বা এটাকে ধরব। তাহলে দেখো এই যে 1 আছে, এর লবে সেই 1টাকে আগে লিখলাম, আর হরে যে 2 আছে সেই 2টাকে লিখলাম। এবার দেখো এদের প্রত্যেকটা যোগ আছে, তাহলে এদের যোগটা দিয়ে দিলাম। আর দেখো 2-এর সামনে কি আছে? 2-এর সামনে 2 আছে, আর এটা কিন্তু গুণিতক হিসেবে আছে। তাহলে আমরা কি করব? × 2, আর কি যোগ আছে। তো দেখো আমাদের কি করতে হবে? 2 × 2 করে নিলাম। আর আরেকটা জিনিস, তো এখানে দেখো কটা সংখ্যা আছে? 1 2 দুটো সংখ্যা আছে কিন্তু। তাহলে আমরা কি দুটো বক্স করব, দুটো বক্স করে নেব।
এই দুটো বক্স করে নিলাম। তো দেখো তাহলে 2 দুগুণে 4, 4 প্লাস 1 কত হয় 5, তাহলে 5টাকে আমরা এই বক্সে লিখলাম। এবার দেখো যখন 5 লিখলাম তাহলে 5-এর সামনে কি চলে আসছে 3 চলে আসছে, তাহলে আমরা এখানে গুণ করলাম 3, এটা কি সবসময় যোগ হচ্ছে, তাহলে 3 5 15, 15 লিখলাম প্লাস, আর দেখো এখানে কি থাকছে 2, আর এর উপরে যে 2 আছে সেই 2টা আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, 15 আর 4 কত 19। তাহলে দেখো আমরা ভগ্নাংশ যখন প্রাথমিক ধরেছিলাম তখন কি ধরেছিলাম 1/2, এটাকে 1টাকে আগে রেখেছিলাম তারপরে 2, তাহলে আমরা যখন আমাদের ফাইনাল যখন আমাদের পুরো কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল, এবার আমরা কি করব, আমরা যে ভ্যালু দুটো পেয়েছি লাস্ট এদের 5টাকে আগে লিখব, আর লাস্টে যে ভ্যালুটা পেয়েছি সেটাকে নিচে হরে লিখব। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা কেউ এটাকে কিন্তু লসাগু করে করতে পারো, কিন্তু জাস্ট এই ট্রিক্সটা ফলো করলে অনেক বড় বড় যেগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে। তো আমি তোমাদের এরপরে যে বড় বড় যে ভ্যালুগুলো আছে, যে প্রশ্নগুলো হয় এর উপরে, সেগুলো কিছুটা দেখাবো। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস দেখো, তো আগে একটা আমরা করেছিলাম, তো সেটার থেকে এটা একটু কঠিন আছে। তো আমরা জাস্ট কি করব, এই টাইপের অঙ্ক থাকলে আমরা এদের নিচে যে ভগ্নাংশটা আছে সেটাকে ধরব। তো দেখো তাহলে আমরা এটাকে লিখলাম 1 আর এটাকে 2 লিখলাম। তো দেখো 2-এর সামনে কি আছে 1 আছে, তাহলে ওপরে 1 লেখার দরকার নেই। আরেকটা জিনিস দেখো, প্লাসের আগে কটা সংখ্যা আছে, এখানে প্লাস যে কটা থাকবে 1টা 2টো 3টে, প্লাস বা মাইনাস যাই হোক, এখানে কিন্তু 1টা 2টো 3টে প্লাস আছে, 3টে প্লাসের আগে 3টে সংখ্যা আছে, সেহেতু আমরা কি করব 3টে বক্স করে নিলাম। যে কটা সাইন থাকবে প্লাস হোক মাইনাস হোক সেই কটা আমাদের কি করতে হবে, বক্স করতে হবে। তো দেখো আমাদের 2-এর সামনে 1 আছে, সেহেতু 1 লেখার আর দরকার নেই। তো এটাকে আমরা যোগ করলাম, যোগ করে কত পাচ্ছি দেখো, এখানে 3 লিখলাম। এবার দেখো 3 হলো, তো 3-এর সামনে 1 আছে, তো ওপরে 3 লেখার দরকার নেই, আর এখানেও 1 আছে, তো জাস্ট আমরা এদেরকে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে 3 আর 2 5। এবার যখন আমাদের 5 হলো তখন কিন্তু দেখো 5-এর সামনে কি চলে আসছে 2 চলে আসছে, তাহলে আমরা উপরে এখানে লিখলাম ইন্টু 2। দেখো যার সামনে কোনো সংখ্যা চলে আসবে, যেহেতু 1 দেখো 1 চলে আসে মানে কি 2 1 কে 2, সেহেতু 1 আমরা লেখা লাগে না, 1-এর সঙ্গে যাই গুণ করো 1 হবে। এবার দেখো আমাদের এই ক্যালকুলেশনগুলো করে যখন 5 পেলাম তখন কিন্তু 5-এর সামনে 2 চলে আসছে, 5-এর সামনে 2 চলে আসছে বলে আমরা এটাকে উপরে গুণ চিহ্ন দিয়ে লিখলাম। আর আমাদের যেহেতু যোগ হচ্ছে, তাহলে দেখো 5 দুগুণে 10, 5 ইন্টু 2, আর এই প্লাসের 3, তাহলে কত হচ্ছে 13 হচ্ছে। এবার দেখো আগে আমরা কি করছিলাম, আগে আমরা যে ভগ্নাংশগুলো ছিল সেগুলো কিন্তু 1/, দিয়েছিল, মানে 1/1 প্লাস সামথিং, 1/1 প্লাস সামথিং, 1/1 প্লাস সামথিং, এরকম হিসেবে ছিল। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু 1/, হিসেবে নেই, এখানে কি আছে উপরে 6 পূর্ণ 1-এর 2 আছে, সেহেতু আমরা কি করব, আগে যেহেতু 1/, বা 1/, এইগুলো ছিল বলে আমরা কি করছিলাম, আগের মানটা লিখছিলাম আর শেষের মানটা নিচে লিখছিলাম। এখানে দেখো আমাদের 1/, হিসেবে নেই, আমাদের উপরে কিন্তু 1 নেই, তাই আমরা কি করব, শেষে যে ভ্যালুটা সেটা আগে নেব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের উপরে 1 নেই, তাই আমরা শেষের ভ্যালুটা আগে নিলাম, তারপরে এর আগের যে ভ্যালুটা আছে সেটাকে লিখলাম, তাহলে 13/5। তাহলে আমরা নিচে এই যে টোটালটা, এই টোটালটার ভ্যালুটা আমরা কি পেলাম, টোটালটার ভ্যালু কিন্তু কত 13/5। এবার দেখো টোটালটার ভ্যালু 13/5, আর আগে ওপরে 1 থাকতো বলে আমরা কি করতাম, 5টা পাল্টি খেয়ে ওপরে চলে যেত, তাহলে কত হতো 5/13। কিন্তু এখন কিন্তু আমাদের ওপরে 1 নেই, তাই আমাদের কি হয়েছে 13/5 হয়েছে। এবার দেখো আমরা এই টোটালটার ভ্যালু কত পেলাম 13/5, আর উপরে আমাদের কি আছে, উপরে আছে হচ্ছে 6 পূর্ণ 1-এর 2, তাহলে নিচে এই ভ্যালুটা কত 13/5। তাহলে উপরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত 6 দুগুণে 12 আর 1 13, 13/2। তাহলে এটা কি, এটাকে আমি গুণ করে দিলে কি পাবো দেখো, 13/2 ইন্টু গুণ করে দিলে নিচে যে 5টা উপরে চলে যায়, তাহলে 5/13, তাহলে 13 কেটে গেল, কত হচ্ছে 5/2। তো ফ্রেন্ডস দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার কিন্তু বোঝাচ্ছি। তো এই টাইপের যখন অঙ্ক থাকবে, আমরা যে এই যে পোর্শনটা, এই পোর্শনটার মান আগে বের করব। তার জন্য আমরা কি করব, যে এদের সব থেকে নিচে যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটাকে আগে ধরবো, ধরে দেখো এদের লব যে মানটা আছে লবের মানটাকে আগে লিখলাম, হরের মানটাকে এখানে লিখলাম, লিখে দেখো তারপরে কি করছি, তারপরে এখানে যে কটা প্লাস হোক মাইনাস হোক যে কটা থাকবে সেই কটা বক্স করে নেবো। এখানে প্লাস কটা আছে 1টা 2টো 3টে, তাহলে 3টে বক্স করলাম, করে দেখো কি করছি, 2-2-এর সামনে 1 আছে, সেহেতু আমি এখানে 1 লিখলাম না, কারণ 2 1 কে 2, 1-এর সঙ্গে যা গুণ করবো তাই হবে।
তাহলে দেখো 2 আর 1 যোগ করে আমাদের কী আসলো 3 আসলো। আবার 3-এর সামনে এখানে 3, মনে করো 3-এর সামনে 1 আছে, তো আমি এখানে 1 লিখলাম না, তাহলে কত হচ্ছে 3 1 3 আর 2 কত 5। এবার এখানে 5 চলে আসলো, 5-এর সামনে 2 আছে বলে দেখো ইন্টু 2 করলাম, তাহলে 5 দুগুণে 10, আর এখানে যে 3 ছিল সেটা কত হলো আমাদের 13। আর তাহলে আমি এটাকে কি বললাম যে যদি 1 বাই এটা থাকতো তাহলে আমরা কি লিখতাম 5/13, যেহেতু এটাকে 1 বাই এটা নেই, উপরে 1 নেই, তাহলে আমি কি লিখলাম 13/5। তো কেন হলো সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এই ভ্যালু এই পোর্শনটার মান কত পেলাম 13/5, আর উপরে ক্যালকুলেশন করে কত পেয়েছি 13/2। তারপরে এটাকে আর একটু সিম্পলিফাই করলাম, কাটাকাটি করে 5/2 পেয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই টাইপের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এবার কিন্তু আমাদের একটু অন্যরকম, আগে কিন্তু আমাদের সব কিছু কী ছিল প্লাস সাইন ছিল, এবার কিন্তু একটা মাইনাস সাইন চলে এসছে। তো মাইনাস সাইন দেখলেও ভয় পাওয়ার দরকার নেই, যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা মাইনাস নিয়ে করব, যেখানে প্লাস থাকবে সেখানে প্লাস নিয়ে করব। আর এটাকে আমরা পরে এটাকে বাদ রাখবো, এটাকে পরে করব। তো আগে আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কি ভ্যালু পাচ্ছি। তো আমি কি বলেছিলাম সবসময় যে নিচে যে এটা আছে ভগ্নাংশ সেটাকে অ্যাটাক করব। তাহলে ভগ্নাংশের লব কত আছে 1 আছে, আর হর কত 2, এটাকে লিখলাম। তো এবার দেখো 2-এর সামনে কত আছে 5 আছে, 5, তাহলে এটা গুণ হিসেবে আছে। আর দেখো এবার কি, এবার কিন্তু 2-এর সামনে আর মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন লিখলাম। তাহলে কত হচ্ছে দেখো, আর একটা জিনিস এখানে দেখো দুটো প্লাস সাইন একটা মাইনাস সাইন, তাহলে আমাদের 3টে যে কটা সাইন থাকবে সেই কটা আমাদের বক্স করতে হবে, মানে চিহ্ন। দুটো প্লাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে 3টে বক্স করে নিলাম। তাহলে দেখো এবার আমরা কি করব, 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ কত হচ্ছে 9 হচ্ছে, 9 লিখলাম। এবার দেখো 9-এর সামনে কত আছে 2 আছে, তাহলে 2টাকে লিখলাম গুণ হিসেবে আছে। আর এবার দেখো কী চিহ্ন আছে প্লাস চিহ্ন, তাহলে কি করব এখানে প্লাস দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে দেখো 9 দুগুণে 18, 18 প্লাস 2। আর দেখো 2-এর সামনে আবার কী আছে 3 আছে, তাহলে সেটাকে আমি গুণ করে দিলাম 3 এখানে। তাহলে 18 প্লাস 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে 24, তাহলে 24 এখানে লিখে দিলাম। এবার দেখো আমাদের এখানে 24, তাহলে 24-এর সামনে কি আছে প্লাস চিহ্ন আছে, আর সামনে কি 1 আছে, তাই এখানে আমি গুণ দিয়ে 1 লিখলাম, দেখালেও হয় না দেখালেও চলবে। তো দেখো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে বলে প্লাস চিহ্নটা দিলাম। তাহলে দেখো 24 আর 1 কত 24, প্লাস হচ্ছে 9। এবার দেখো 9-এর সামনে কি থাকছে 4 থাকছে, তাহলে এখানে 4 গুণ করে দিলাম। তাহলে 4 নং 36, 36 আর 24 কত 60। তাহলে আমি কি বলেছিলাম যখন এদের উপরে যখন 1 থাকবে না তখন আমরা কি করব, এর উপরে কিন্তু 1 নেই, যখন 1 থাকবে না তখন আমরা লাস্টের যে ভ্যালুটা সেটাকে নেব, আর তার পরে যে ভ্যালু সেটাকে নিচে লিখে দেবো। যেহেতু যখন 1 থাকবে না, আর যখন উপরে 1 থাকবে তখন কি করব, তখন 24টাকে আগে নেব, 60টাকে পরে লিখবো। যেহেতু এখানে 1 নেই উপরে, সেহেতু আমরা আগে 60টাকে নিলাম। তাহলে আমাদের এই টোটাল পোর্শনটার মানটা কত চলে আসলো, কত পেলাম দেখো 60/24। মানে এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কত পাচ্ছি দেখো 5 12 60, 12 দুগুণে 24, তাহলে 5/2। তাহলে এটার ভ্যালু কত 5/2, তাহলে 5/2টাকে আমি লিখলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি 10কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে 5, তাহলে এখানেও থাকছে 5/2 মাইনাস 5/2। তাহলে 5/2 থেকে 5/2 বাদ দিলে কত 0, তাহলে হচ্ছে 0 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক ধীরে সুস্থে অনেকটা এই টাইপের অঙ্ক দেখি কিন্তু তোমাদের বুঝেছি। এবার পরে আমি নেক্সট প্যাটার্ন দেখাবো। তো ফ্রেন্ডস দেখো আমাদের পরের প্যাটার্নটা কি দেখো, √30 প্লাস √30 প্লাস √30 প্লাস 30, এইভাবে কত ইনফিনিটি পর্যন্ত, মানে হচ্ছে অসীম পর্যন্ত। তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে তোমাদের আমি বেসিকটাও দেখাবো, কিন্তু তার আগে শর্ট ট্রিক্স দেখাচ্ছি। দেখো তো 30টাকে দেখো এখানে আমাদের একটা জিনিস চেক করতে হবে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের যে কনস্টেবল পরীক্ষা এই টাইপেরই থাকে, যদি একটু প্রশ্ন কঠিন করে তখন দেখা যাচ্ছে এখানে 2 দিয়ে দিল, 4 দিয়ে দিল। তো দেখো আমাদের রুটের আগে কিছু নেই, মানে মনে করতে হবে একটা সংখ্যা, কিছু কোনো সংখ্যা না থাকা মানে একটা সংখ্যা 1 আছে, এখানে 1 আছে। তাহলে দেখো আমি এই যে 30টা আছে এই 30-এর ফ্যাক্টর, এমন একটা ফ্যাক্টর নেব যাদের ডিফারেন্স কত 1 হবে। ফ্যাক্টর মানে কি গুণনীয়ক। তো দেখো 30-এর ফ্যাক্টর নিচ্ছি, তাহলে 5 6 হলো 1 ইন্টু 30, 2 ইন্টু 2 গুণিতক 15। আর 30-এর কি ফ্যাক্টর করা যায়, আজ কিন্তু 30-এর ফ্যাক্টর করা যায় না। তো ফ্রেন্ডস দেখো তাহলে আমাদের 30-এর এমন একটি গুণিতক নিতে হবে
যাদের ডিফারেন্স কিন্তু এক হয়। তো এদের দেখো 2 আর 15 ডিফারেন্স কখনোই এক না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। 1 আর 30-এর ডিফারেন্স কখনোই এক না, তাহলে 5 আর 6-এর ডিফারেন্স কত, দেখো 1। তাহলে দেখো 30-এর গুণিতক 5 আর 6-এর ডিফারেন্স কত, 1 হচ্ছে। যেহেতু এখানে কিছু সংখ্যা নেই মানে আমাদের সবসময় 1 ধরে নিতে হবে, আর সেটাই আমাদের ডিফারেন্স চেক করতে হবে। তো তাহলে আমরা এই 5 আর 6 নেব 30-এর গুণিতকটা। এদের ভিতরে যে বড় ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যখন প্লাস চিহ্ন থাকবে প্রত্যেকটা, তখন এদের ফ্যাক্টরের বা গুণিতকের যে ভ্যালুটা বড় হবে সেটাই আমাদের কী হবে, সেটা আমাদের অ্যান্সার হবে। তো এই ক্ষেত্রে এই যে অঙ্কটা, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, 6। এবার যদি তোমাদের থাকতো এখানে প্রত্যেকটা জায়গায় যদি মাইনাস থাকতো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে তোমাদের অ্যান্সার কী হতো, তাহলে তোমাদের তখন অ্যান্সার হতো 5। প্লাস থাকলে অ্যান্সার কী হবে, প্লাস থাকলে অ্যান্সার 6 হবে। মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এদের ফ্যাক্টরের যে ভ্যালুটা ছোট সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তো ফ্রেন্ডস দেখো, এই টাইপের অঙ্ক তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরেও যারা জানে না তাদের জন্য আমি এটা দেখালাম। তো এবার এদের বেসিকটা আমি দেখাচ্ছি, দেখো এটা কিভাবে আসছে। তোমরা জাস্ট পরীক্ষার সময় বেসিক দিয়ে করবে না, কেননা বেসিকটা করতে গেলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তোমরা জাস্ট এদের ফ্যাক্টর করে নেবে, ফ্যাক্টরের ডিফারেন্স এখানে যেটা থাকবে যে সংখ্যা সেটাই হচ্ছে ওদের সেই ডিফারেন্সটা নিতে হবে। তো দেখো মনে করি আমি এই টোটাল যে মানটা দেওয়া আছে এটাকে আমি x ধরে নিলাম। এবার x ধরে যদি আমি উভয় পক্ষে যদি আমি বর্গ করি, মনে করো উভয় পক্ষে আমি বর্গ করলাম, এটাকে x ধরে নিয়ে তারপরে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। তাহলে যখন বর্গ করব তখন কিন্তু এই রুটটা আর এই যে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের থাকছে কি, 30 প্লাস আন্ডাররুট 30 প্লাস আন্ডাররুট 30 প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে একটা জিনিস দেখো, সবাই এটা বোঝায়, আমিও বলছি, যে ওই সমুদ্র থেকে 1 গ্লাস বা 1 বালতি জল তুলে নিলে তো সমুদ্রের কিছু যায় আসে না। তো সেইভাবে এই দেখো এটা কি ইনফিনিটি পর্যন্ত চলছে এই সিরিজটা। তো এই ক্ষেত্রে একটা স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তার মানে কি এটা যেমনই ছিল ঠিক তেমনই থাকবে। তাহলে আমরা প্রথমে এই টোটালটাকে x ধরেছিলাম, তাহলে দেখো আমাদের কি থাকছে, এটাকেও আমরা xই থাকবে, এই মানটা xই থাকবে, আর এখানে কি x স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 30 প্লাস x ইকুয়াল টু কী হচ্ছে, x স্কোয়ার। তাহলে আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করে নেব, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে মিডিল ফ্যাক্টর করলে কী আসে, দেখো 6x প্লাস 5x। আশা করি তোমরা মিডিল ফ্যাক্টর পারো, যেহেতু 9 10-এ শিখেছো। তো এখানে x কমন নিলে কী হবে, x মাইনাস 6, আর এটা থাকবে কি x প্লাস 5। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কী হচ্ছে, যখন হচ্ছে এটা 0, তাহলে একবার x মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে, একবার x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0 মানে কত, x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু কি -5। তো আমাদের x এর ভ্যালু -5 গ্রহণযোগ্য নয়, তাহলে x ইকুয়াল টু 6। তাহলে আমাদের যখন আমরা ফ্যাক্টর করেছিলাম তখন কিন্তু x ইকুয়াল টু 6 আমাদের অ্যান্সার এসেছিলো। তো এত বড় রামায়ণ গাওয়ার দরকার নেই, তোমরা জাস্ট এই টাইপের অঙ্ক থাকলে কী করবে, এদের গুণিতকটা নেবে, আর এখানে দেখবে যে কোন সংখ্যাটা কত আছে, সেটা হচ্ছে কি ওদের ফ্যাক্টরের বা গুণিতকের ডিফারেন্স হবে। তো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি এই টাইপের উপরে। তো ফ্রেন্ডস দেখো, এবার কিন্তু আমাদের অঙ্কটা একবার দেখে নাও তোমরা। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি আছে, 63-এর আগে কিন্তু 2 আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই 63-র এমন একটা গুণিতক নিতে হবে, এমন গুণিতক নেব সেটা কি তাদের ডিফারেন্সটা কী হবে, 2 হবে। তো দেখো আমরা 63-র কী গুণিতক ভাঙতে পারি, 1 গুণিতক 63, 7 গুণিতক 63, তো আর কি 7 × 9 গুণিতক 63। তো আর কিন্তু এদের ফ্যাক্টর হবে না মনে হয়। তো জাস্ট দেখো এবার কিন্তু দেখো 7 আর 9-এর ডিফারেন্স কত, 2। তাহলে আমরা আমাদের ডিফারেন্স 2 পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টরের ভিতরে যেহেতু প্লাস আছে, সেহেতু আমাদের কি এই ফ্যাক্টরের ভিতরে বা এই গুণিতকের ভিতরে যে মানটা বড় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এই যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 9। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে অনেক থাকে, তো এগুলো আমরা দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করবো। কীভাবে করবো, দেখো এখানে যে 9 কটা আছে, 2টো, সেটা লিখলাম। আর এই ব্র্যাকেটের ভিতরে 9 কটা আছে, 3টে, তাহলে আমরা এখানে 3টে শূন্য বসিয়ে দেবো। এবারে দেখো এখানে 9টা হচ্ছে, 9 কটা আছে, 2টো, তাহলে এখানে -99 করলাম। আর প্লাস কী হবে, প্লাস এই যে উপরে যে সংখ্যাটা আছে 98, সেটা আমরা লিখে দেবো জাস্ট। এখানে দেখো 99 কেটে যায় কিন্তু। তো দেখো আমাদের কি হচ্ছে, -99 থেকে +98 বাদ দিলে কত থাকছে, -1। তাহলে 0 0 1 তাহলে এটাকে যখন আমরা করব
তাহলে আমাদের কী চলে আসছে দেখো, একটু বিয়োগ করে নিলে 9 হাতে থাকছে 1, 9 হাতে থাকছে কত 1, 9 হাতে 1, 8, 98999। তাহলে এটা হচ্ছে আমাদের কত 989999। তো দেখো এখানে জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম বিয়োগটা করে, যাতে তোমাদের প্রবলেম না হয়। তো এই টাইপের অঙ্ক থাকলে আরেকবার বলছি, দেখো এখানে যে 9 কটা আছে দুটো, সেই দুটো 9 এখানে লিখলে, আর এখানে ভিতরে যে কটা থাকবে 9 সে কটা শূন্য এখানে বসবে, তারপরে মাইনাস করে দেবে যে এখানে যে কটা 9 থাকবে মাইনাস করে সেখানে সেই কটা 9 বসিয়ে দিলে, তারপরে প্লাস এখানে দেখবে যদি 99 যদি কাটাকাটি করা যায় তাহলে কেটে কেটে দেখো এখানে 99 এখানে 99, তাহলে কেটে গেল পুরো, তাহলে এখানে 98 থাকছে, সেটা উপরে যেটা থাকবে সেটাকে প্লাস হিসেবে লিখে দেবে। তাহলে এখানে যোগ বিয়োগ করে থাকছে কত 1 থাকছে -1, তো এখানে 99 3টে শূন্য থেকে এখানে -1 বাদে কত থাকছে 98 3টে 9, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো, যদি এই টাইপের অঙ্ক থাকে তোমাদের ঘাবড়ানোর দরকার নেই। আশা করি কনস্টেবলে আসবে না, কিন্তু যদি ডব্লিউবিসিএস বা পিএসসি কোনো এক্সাম বা এসএসসির কোনো এক্সামে যদি দিয়ে দেয় তো তোমরা ইজিলি করতে পারবে। তো দেখো যখন যদি m = এটা n = এটা হয় তাহলে m - n এর মান কত। তো আমরা যখন ছিল কত, যখন √30 30 বা √63 তখন আমরা কী করছিলাম, ফ্যাক্টর করছিলাম। ফ্যাক্টর করে প্লাসের ক্ষেত্রে কী করছিলাম, সেই ফ্যাক্টরের বা সেই গুণিতকের বড় মানটা অ্যান্সার হচ্ছিলো প্লাসের ক্ষেত্রে। তো মনে করো এর দুটো ফ্যাক্টর 5 আর 5-এর দুটো ফ্যাক্টর মনে করো, 5-এর তো ফ্যাক্টর হয় না, তবুও আমরা ধরে নিচ্ছি একটা আর একটা +1। এবার দেখো যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাদের m এর মানটা কী হবে, m এর মানটা হয়ে যাবে কি a+1 হবে। যেহেতু প্লাস আছে সেহেতু কি ফ্যাক্টরটা বড় ফ্যাক্টরটা আমরা নেব, তাহলে a+1 মনে করো a+1, তাহলে a+1টা বড়, তাহলে a+1টা নিয়ে নিলাম। আবার n এর ক্ষেত্রে দেখো, n এর ক্ষেত্রেও 5-এর দুটো ফ্যাক্টর হবে, তাহলে কি একটা আর একটা a+1। তাহলে আমি কি বলেছিলাম, যখন মাইনাস থাকবে তখন কি হবে, ফ্যাক্টরের সবথেকে ছোট ভ্যালুটা আমরা নেব। তাহলে এক্ষেত্রে n এর ভ্যালু কি হবে, n এর ভ্যালু a হয়ে যাবে। তাহলে আমরা এবার m - n এর মানটা বের করতে পারবো। m মানে কত a+1, n মানে কত a - a, তাহলে -a কেটে গেল, কত থাকছে 1। তাহলে যদি এই টাইপের অঙ্ক থাকে জাস্ট ঘাবড়ানোর দরকার নেই। তোমাদের যেটা শিখিয়েছি যে এদের ফ্যাক্টর একটা ধরে নেবে, মনে করো a+1, যেহেতু প্লাস আছে তাহলে বড় ফ্যাক্টরের বড় মানটা নেব। তাহলে m কত a+1, এই ক্ষেত্রে কত, এই ক্ষেত্রে n হবে a, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ফ্যাক্টরের ছোট মানটা হবে। তাহলে দেখো n = a, তাহলে m - n এর মান বেরিয়ে গেল 1। তো ফ্রেন্ডস দেখো, যদি এই টাইপের যদি অঙ্ক থাকে তোমরা জাস্ট কি করবে, তোমরা জাস্ট এটাকে একটু এলসিএমটা করে নেবে। তো দেখো আমি কি করছি, তাহলে 3 × 3 আর 4/3, এটা কত হচ্ছে 4/3 ইন্টু 4 × 4 প্লাস 1 5/4 প্লাস এখানে কত হচ্ছে 5 × 5/6/5 ইন্টু এইভাবে কত, এখানে কি হচ্ছে n+1/n। তাহলে দেখো এখানে যখন কি আছে, এখানে n+1/n আছে, তাহলে এর আগেরটা কি হবে, এর আগের যে রাশিটা বা আগের যে ভ্যালুগুলো সেটা কি হবে, তাহলে নিচে থাকবে কি, নিচে থাকবে n-1 আর উপরে থাকবে কি n। তো দেখো তাহলে আমরা পুরোটা এটা পেয়ে গেলাম। তো মনে করে দেখো লাস্টে কি হচ্ছে n+1/n, তাহলে এর আগের ভ্যালুটা কী হবে, n এর থেকে ছোটো যেটা সেটা মানটা হবে, তাহলে n-1, আর উপরে কী থাকবে, উপরে এর বড় n-1 এর বড় ভ্যালু কোনটা n থেকে 1 বিয়োগ করলে তো n এর থেকে ছোটো, তাহলে দেখো এটার আগে কী থাকছে n/n-1। তাহলে দেখো আমাদের এখানে এই যেটা আছে এটা যেটা পেলাম, তো 4 4 কেটে গেল, 5 5 কেটে গেল, তো এখানেও কী থাকবে, এখানে 7/6 থাকবে, 6 6 কেটে গেল, একইভাবে 7 কেটে যাবে। তো এইখানে দেখো এখানে n কেটে গেল, এর আগে কি থাকবে, এখানেও n-1 থাকবে বা n-2, সেটাও কেটে যাবে। তাহলে বাদ থাকছে কি n+1 আর এই সাইডে কত 3, তাহলে আমাদের অ্যান্সার কত হবে n+1/3। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের যদি থাকে তোমরা জাস্ট এটাকে একটু এলসিএম করে দেখে নেবে, একটু ক্যালকুলেশন করবে। তো আমি করলাম 3 × 3 + 1 4/3 5/4 6/5, শেষে কত পেলাম n+1/n। তাহলে n+1/n এর আগের যে পদটা সেটা কী হবে n/n-1। তো দেখো এখানে n কেটে গেল, n-1 সবই কেটে যাবে, এখানে থাকবে কি, এখানে শুধু থাকছে 3 আর উপরে থাকছে n+1, তাহলে আমাদের n+1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো, যদি তোমাদের পরীক্ষায় কোনো দিন এই টাইপের অঙ্ক আসে তো তোমরা কোনো দিনই
এই প্রত্যেকটার গুণ করে কিন্তু লসাগু করতে যাবে না, তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, অনেকে ভুল করে ফেলবে। তো আমাদের জাস্ট কিছুই করার দরকার নেই, আমরা যে লাস্টে যেটা পাবো যে ভগ্নাংশটা সেটাকে আমরা অ্যাটাক করব। তাহলে আমাদের লাস্টের ভগ্নাংশ কত? 1/4 গুণিতক 5 গুণিতক 6। তাহলে আমরা এখানে দেখো কী করছি, আমরা এখানে 4টাকে n ধরে নিলাম, 5 তাহলে কত n প্লাস, মানে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের জাস্ট কী হবে সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 3 বাই হচ্ছে কত n ইন্টু n প্লাস 1 প্লাস ইন্টু n প্লাস 2। তাহলে আমরা দেখো আমরা জাস্ট এই যে ভগ্নাংশটা পেলাম এটাকে আমরা ধরবো, ধরে আমরা কি করব, আমরা এখানে এর আগের যে সবথেকে ছোটো মানটা সেটাকে আমরা n ধরে নেব। তাহলে দেখো এখানে আমাদের 4 n মানে কত, n মানে 4। তাহলে দেখো আমাদের এই ফর্মুলাটা ফেলে দিলে আমাদের কিন্তু এখানে হয়ে যাবে, যেহেতু এখানে 3টে সংখ্যা আছে সেহেতু আমরা n প্লাস 3 পর্যন্ত যাব। সেহেতু দেখো তাহলে আমাদের n মানে কি পেয়েছি, n মানে 4 পেয়েছি, 4টাকে লিখলাম, n প্লাস 3 মানে কত 7 লিখলাম, নিচে কত থাকছে, নিচে n মানে 4 থাকলো, 5 থাকলো, 6 থাকলো। তো আমাদের সূত্রটা আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি এই টাইপের থাকে তাহলে আমরা কি লাস্টের যে ভগ্নাংশ সেটাকে আমরা ধরবো। তাহলে লাস্টের ভগ্নাংশ 1/4 গুণিতক 5 গুণিতক 6 ধরলাম। এবার এদের ভিতরে যে ছোটো ভ্যালু সেটাকে আমরা n ধরে নেব, n ধরে নিয়ে কি করব, ধরলাম, ধরে উপরে কি থাকবে, উপরে n ইন্টু n প্লাস 3, যেহেতু 3টে সংখ্যা আছে তাহলে n প্লাস 3 হয়ে গেল। আর ওপরে কী হবে, নিচে কী হবে, n প্লাস 1 n প্লাস 2। তাহলে দেখো আমরা এবার ক্যালকুলেশন করলে কী আসছে, 4 কেটে গেল, 7/5 × 30। এগুলো কিন্তু সব গুণ হিসেবে আছে, এগুলো সব গুণ হিসেবে আছে। এখানে দেখো যে ডট আছে এগুলো কিন্তু সব গুণিতক বোঝায়। তাহলে 4 কেটে গেল, তাহলে কী থাকছে 7/30। তো 7/30 হচ্ছে কিন্তু এই এত বড় একটা সিরিজের অ্যান্সার। তো তোমরা যদি এই টাইপের থাকে কোনো দিনই এই টোটালটা গুণ করে কিন্তু লসাগু করতে যাবে না, জাস্ট এই ভগ্নাংশটা আছে এটাকে ধরবে, ধরে এদের যে সবথেকে ছোটো মান সেটাকে n মানে সেই ভ্যালুটা সেই মানটাকে n ধরে নেবে। তাহলে n = 4। তাহলে দেখো এখানে কটি সংখ্যা আছে, 3টি। তাহলে উপরে কী হবে n ইন্টু গুণিতক n প্লাস 3, নিচে n প্লাস 1 n প্লাস 2। তাহলে আমাদের 4 কেটে যাচ্ছে, কী হচ্ছে 4 গুণিতক 7, 4 কেটে গেল, তাহলে কী হচ্ছে 7/5 × 30। তাহলে 7/30 হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে, অনেক ভালো ভালো অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। আর যদি কোনো নতুন টাইপের অঙ্ক থাকে সেগুলো পরে ক্লাসে এনে তোমাদের করিয়ে দেবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন ক্লাসটা দেখবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।